আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের ক্লাসটি খুবই একটা সতেজ মন এবং আপনার ব্রেন নিয়ে করতে এসেছেন। এটি আমি আশা করছি। আপনারা সংখ্যার উপরে যারা ধারাবাহিকভাবে ক্লাস করেছেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের 3টি ক্লাস হয়েছে। আমরা প্রথম ক্লাসে সংখ্যার এখানে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে দেখেছিলাম যে বাস্তব সংখ্যা কোনগুলো, অবাস্তব সংখ্যা কোনগুলো এবং বাস্তব অবাস্তব মিলিয়ে যে জটিল সংখ্যা হয় এবং জটিল সংখ্যা থেকে 2 থেকে 3টা বিসিএসে প্রশ্ন আসতে দেখা গিয়েছে। যদিও এগুলা যদি বিসিএসের ম্যাথের অংশ কঠিন করে তাহলে এসে থাকে, তারপরেও সেটাকে একদম সহজ করে আপনাদের কাজ মাঝে উপস্থাপন করা হয়েছে প্রথম ক্লাসে। আপনারা ক্লাসটি যারা করেনি তারা অবশ্যই ক্লাসটি করবেন। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি আসলে সংখ্যার যে ক্লাসিফিকেশন, আমরা যে শ্রেণী বিভাগ যদি আমরা দেখি তাহলে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগটা আমরা দেখেছিলাম। দিয়ে আমরা মূলদ অংশের যে আমাদের পূর্ণ অংশ এবং ভগ্নাংশ, দুইটা যে প্রধানত ভাগ, তো পূর্ণ অংশের আমরা ক্লাস করেছিলাম। সেখান থেকে জোর বেজোর নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছিলাম। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পূর্ণ অংশ যে পূর্ণ সংখ্যা, সেখান থেকে আমরা যে মৌলিক এবং যৌগিক, এবং আমরা সেখানে ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছি। মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করব সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। এরপরেও সাথে সাথে আমরা মৌলিক সংখ্যা, ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা বের করা আমরা শিখেছি। শর্টকাট কিছু ট্রিক্সও দেখেছি যেগুলো প্রয়োজনীয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশের একদম প্রাথমিক আলোচনা হবে। প্রাথমিক থেকে আমরা অবশ্যই একটা অংশ সিরিয়াল মেনটেন করে পড়ছি। আপনারা চিন্তা করে দেখবেন যে আমরা যে চিত্রটা করেছিলাম ক্লাসিফিকেশনের, আমি কিন্তু দেখাচ্ছিলাম আমরা বাম সাইড থেকে কভার করে যাচ্ছি, যেটা করলে আমাদের মূলদ এবং অমূলদ বোঝাটা সহজ হবে, নিজের বেসমেন্ট আমরা স্ট্রং করতেছি। তো যারা ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে বলবো যে আপনারা জানেন যে ক্লাস কেমন হচ্ছে এবং আপনারা জীবনে একবার যদি ম্যাথটা শিখে ফেলেন, বিশেষ করে যে অধ্যায়টা একবার শিখবেন, এইটা আজীবন শিখতে হয় না। এইটা ম্যাথের একটা সুবিধা। এটা অন্যান্য সাবজেক্টে এটা হয় না, প্র্যাকটিস না করলে ভুলে যায়। কিন্তু ম্যাথ যদি আপনি শেখার মতো একবারই শিখেন, দীর্ঘদিন প্র্যাকটিস না করলেও আপনি মনে রাখতে পারবেন, কারণ ভেতরে জিনিসটা অবজার্ভ করে। এবং ম্যাথ আমাদের প্রাথমিক জীবনে লাগে, বিশেষ করে পাটিগণিত অংশ আপনি ভুলবেনই না। তো যারা ক্লাস করছেন আমি বলবো সকলের উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দেবেন, বিশেষ করে আমি কিন্তু ফ্রিতে ধারাবাহিক আয়োজন নিচ্ছি। এটা কিন্তু আমাদের 3য় চ্যাপ্টার। আমি শতকরার উপরে আপনাদের একদম বেসিক থেকে ফাউন্ডেশন ক্লাস নিয়েছি শতকরার উপরে 10টি, তারপরে আমরা লাভ ক্ষতি অধ্যায় থেকে 10টি ক্লাস নিয়েছি এবং আমরা কিন্তু মুনাফা, যেটা আমরা সুদ কষা অঙ্ক বলি, সেটার উপর 10টি ক্লাস নিয়েছি। এবং এই ক্লাসগুলো কিন্তু আপনারা প্লেলিস্ট একদম পেয়ে যাবেন, পেজ থেকে খুঁজে নিতে হবে না। আপনারা যে ইএম জব নামক ইউটিউব চ্যানেলে দেখবেন প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে, যেখানে শতকরার ক্লাস করতে পারবেন, আপনারা লাভ ক্ষতি করতে পারবেন, আপনারা করতে পারবেন মুনাফা। তো ক্লাসে আমি এইটাই আপনাদের প্রতি আমার দাবি আর কি। এইটা অন্য কোনো এরকমও না, রিকোয়েস্ট আমি বলবো না, কারণ দাবি এই কারণেই বলবো যে আমি ফ্রিতে আপনাদের জন্য সেবা দিতে চাচ্ছি। যত অডিয়েন্স যত বেশি হবে, আমার সেবাটা যত মানুষের কাছে পৌঁছে যাবে, আমার দিতে তত ভালো লাগবে। আসলে কম হলে যে দিব না ব্যাপারটা তা না, কিন্তু আমার আগ্রহটা একটু বেশি থাকবে। আচ্ছা, ওকে, এজন্য সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। আমরা ক্লাসের অংশের মধ্যে ঢুকে যাচ্ছি। আজকে যে টাইপটা দেখেন, আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে আমাদের গত ক্লাসের যদি আমরা বলি, গত ক্লাস বলতে এইটা আপনার মাথায় খুব সুন্দর করে থাকতে হবে যে আমাদের প্রথমত আমরা যে সংখ্যাকে ভাগ করেছিলাম বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। তো ওই দিকে আমরা বাস্তব পার্ট নিয়ে আলোচনা করছি। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে আমরা প্রথমত যে ভাগটা করব সেটা মূলদ আর অমূলদ। তো মূলদ আমরা আগেই মূলদে যাচ্ছি না, কারণ মূলদের জন্য যে বেসিকগুলো লাগবে, কারণ আমরা কোট কি হলে কি রকম আকারে আমরা উপস্থাপন করতে পারে মূলদ হয় এবং কি করতে না পারলে অমূলদ হয়, তার জন্য ভগ্নাংশের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আজকে কিন্তু ভগ্নাংশ আমরা বুঝবো। মূলদের মধ্যে আবার কিন্তু আমাদের কি প্রথমত যেটা আমরা পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যার পুরো অংশটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। আমরা এই যে পূর্ণ অংশ, আমরা কিন্তু পূর্ণ সংখ্যাতে আমরা পুরো পার্টটুকু বুঝে ফেলেছি, যেটা ধনাত্মক, শূন্য, ঋণাত্মক, ধনাত্মক, আবার আমরা নিচে জোর বিজোড়, জোরের মধ্যে আবার মৌলিক যৌগিক, তারপরে বিজোড়ের মধ্যে 1 মৌলিক যৌগিক, পুরো পার্টটা আমাদের শেষ। আজকে যে পার্টটা আমরা পড়ব সেটি আমাদের এই ভগ্নাংশ। কাদেরকে আমরা ভগ্নাংশ বলবো?
তার মানে একটা অংশ, খণ্ডাংশ, একটা মূল পরিমাণের একটা অংশ থাকলে সেটাকে ভগ্নাংশ বলা হয়। তো এই ভগ্নাংশের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভগ্নাংশ আবার দুই প্রকারের হয়। সেটি হচ্ছে প্রধানত হচ্ছে আমার ভগ্নাংশ দুই প্রকারের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে আমার কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমরা বিস্তারিত পড়বো, আমি একটু আপনাদেরকে গত ক্লাসগুলোতে মনে করিয়ে দিচ্ছি যেহেতু আমরা ফাউন্ডেশন ক্লাসগুলো করছি। দশমিক ভগ্নাংশ, আচ্ছা, তো আমাদের এই সাধারণের মধ্যে আমাদের কি কি আছে, আছে হচ্ছে আমার প্রকৃত। আজকে আমরা জানবো একদম ভেতর থেকে যে কেন একে প্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে আজকের ক্লাসে। এবং আমাদের হচ্ছে অপ্রকৃত, আচ্ছা তাহলে অপ্রকৃত, তো এইটা হচ্ছে আমরা দেখব। অপ্রকৃতকে কিন্তু আবার আমরা মিশ্র আকারেও লিখতে পারি। আমরা কিভাবে লিখবো মিশ্র, এটাও আজকের ক্লাসে খুব ভালো করে দেখব। দশমিকের মধ্যে আমরা অসীম দশমিক, আর হচ্ছে আমাদের অসীমের মধ্যে আমাদের আগে সসীম, আগে হচ্ছে সসীম, তাহলে সসীম দশমিক, আর একটা হচ্ছে অসীম আবৃত্ত। অসীম হচ্ছে আমার আবৃত্ত মানে যেটা বারবার রিপিট হবে, যেটা হচ্ছে আমার পৌনঃপুনিক। আচ্ছা, প্রত্যেকটা টাইপ হচ্ছে আজকে একদম ভেতর থেকে দেখবো, এক্সাম্পল সহ দেখবো। এবং স্পেশালি পৌনঃপুনিক, এখানকার কিন্তু আপনাদের অনেকেরই প্রবলেম হয় যে পরীক্ষাতে প্রশ্ন আসে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে যাওয়ার। আজকে বেসিকটা একদমই দেখবো খুব ভালো করে, যে আমাদের নিয়মগুলো রয়েছে, 3টা রুলস আমরা দেখব। তাহলে প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভগ্নাংশ আসলে কি। ভগ্নাংশ দেখেন, এটা অ্যাকচুয়ালি একটি পূর্ণ অংশের একটি পূর্ণ অংশ মানে কি বলেন তো ভাই? পূর্ণ অংশ তার মানে একদম পুরাটা, সম্পূর্ণটা। তাহলে একটি পূর্ণ অংশ বা মোট পরিমাণ, পূর্ণ অংশ বা মোট পরিমাণ, বা হচ্ছে আমার কি মোট পরিমাণ। তাহলে এই পূর্ণ অংশ বা মোট পরিমাণ, এই যে আমাদের পূর্ণ অংশ বা মোট পরিমাণের তার মানে এখানে হয়তো একটা পূর্ণ অংশের বা মোট পরিমাণের একাংশ। ঠিক আছে, একাংশ দিয়ে আসলে কি বোঝায়? একটা অংশ। এই একটা অংশ হইতে পারে, এই একটা অংশ বা একাংশকে আমরা বলতে পারি খণ্ডাংশ। জিনিসটা একটু বুঝেন, দেখেন কি বললাম, একটি পূর্ণ অংশ বা মোট পরিমাণের একাংশ বা খণ্ডাংশ। তো এইটাকে যখন আমরা সংখ্যায় উপস্থাপন করব তখন সেটা হবে আমার ভগ্নাংশ সংখ্যা। যেমন যদি আমরা বলি, আপনাকে বললাম 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। আচ্ছা, আবার আপনাকে বললাম যে 7 ভাগের 4 ভাগ। কি বুঝতে পারতেছেন বলেন তো? 2 ভাগের 1 ভাগ, আপনার মোট অংশ হচ্ছে আপনার 2 ভাগ। এই 2 ভাগটা হচ্ছে আপনার মোট অংশ, এটা হচ্ছে আপনার মোট অংশ। এর হচ্ছে আপনার একাংশ মানে একটা অংশ বা খণ্ডাংশ। তাহলে 2 ভাগ, এইটা হচ্ছে আমার এই 2 ভাগ, এই 2টা হচ্ছে আমার মোট পরিমাণ, তার হচ্ছে 1 ভাগ। তার মানে 2 এর 1 অংশ। তো এইটাকে যখন আমরা সংখ্যাতে উপস্থাপন করব তখন আমরা একটা টার্ম দেই যে ডিভাইডেশন, ভাগ করে ফেলতেছি, ডিভাইডেশন, তারপরে আমরা পার্টিশন দিচ্ছি। নিচে হচ্ছে আমার মোট অংশ বা মোট পরিমাণ বা পূর্ণ অংশ বা পূর্ণ পরিমাণ, আর উপরে হচ্ছে আমার খণ্ডিতাংশ, এই খণ্ডাংশ। ঠিক আছে, এই খণ্ডাংশ। তাহলে আপনারা দেখেন যে 2 ভাগের 1 ভাগ, তাহলে মোট অংশ হচ্ছে আমার 2, আর হচ্ছে এর খণ্ডাংশ এর 1 ভাগ, এটা হচ্ছে 1/2। এটাকে আপনি গণিতের ভাষায় বলতে পারেন 1/2 বা 1/2, অথবা এইটার যদি একদম বাস্তব প্রয়োগ করে যদি আপনি বলেন তখন বলবেন আপনি এটাকে, দেখেন ছোটবেলায় বলা শিখিয়েছে 2 এর 1 অংশ। তার মানে মোট অংশ হচ্ছে আমার 2, নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমার মোট অংশ। 2 এর 1,
কথা হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকেই এই যে একটা জিনিস আমাদের শুরুতেই বলছে যে সংখ্যাকে লব আর হর, লর বাই হর আকারে প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে। আরে বাবা, লব আর হর এইটা ছোট বাচ্চার জন্য জীবনের সবচেয়ে কঠিন শব্দ, যেটা আমার কাছেও ছিল। কারণ ইভেন এটা বড় হয়েও কঠিন হয়ে থাকে। কারণ লব আসলে অ্যাকচুয়ালি লব জিনিসটা কি, লব এটার কি কোনো বাংলা অর্থ আমরা বুঝতে পারি? জানি না, ব্যাকরণবিদ বা যারা ভাষা পণ্ডিত আছে তারা হয়তো লবের অ্যাকচুয়ালি মানে প্রায়োগিক অর্থ বলেন বা ভাবগত অর্থ, মানে অ্যাকচুয়ালি আমরা কোনো সময় লব আসলে ইউজ করি না, এই যে কথা বলি। তো লব আসলে আবার হর, ঠিক আছে। তা আমি আসলে একটু মানে মনের মানে নিজের আগ্রহের জন্যই জানাজানি করতে দেখলাম, তখন অনেকের অনেক মত আছে যে আসলে এই লব হর এই শব্দটাই কেন ইউজ করলো। কারণ ভাই আমার ভগ্নাংশ তো যদি আমরা খণ্ডাংশ ডিভাইডেড বাই মোট অংশ এভাবে ছোটবেলায় শেখাই, তাহলে তো ভগ্নাংশ নিয়ে আমার এত গ্যাঞ্জাম হয় না। এবং প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আমি এই বেসিক কনসেপ্ট থেকে আমি খুব সহজভাবে চলে আসতে পারি যে কেন এটা প্রকৃত কেন অপ্রকৃত। তো আসলে এই যে উপরের যে খণ্ডাংশ, এই খণ্ডাংশে বলা হচ্ছে লব, আর এই যে মোট অংশ এটাকে বলা হচ্ছে হর। তো দেখলাম আসলে ঘাটাঘাটি করে যে এটা নাকি সংস্কৃতে তার মানে 1200 শতাব্দীতে বা 1100 শতাব্দীর বিভিন্ন বইতেও যারা গণিতবিদ ছিল ওই সময় তারা আসলে এই সংস্কৃত ভাষায় আসলে লব বা হর এইরকম ভাষাগুলো ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা, তো আমার লব হর হচ্ছে যেটা মোট অংশ, আমার মোট অংশ। তাহলে আমার যদি 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের 4 ভাগ, তাহলে 7 ভাগের 4 ভাগ, নিচে মোট উপরে হচ্ছে 4, এটাকে আমরা বলতে পারি 4/7। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 4/7, বা আমাদের হচ্ছে 7 তাহলে 7 একসাথে বা আমরা আলাদা করে 7 4 অংশ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ভগ্নাংশ হচ্ছে একটা কিছুর অংশ, একটা মোট একটা পরিমাপের একটা অংশ, সেটাকে যখন সংখ্যায় উপস্থাপন করি তখন হয় হচ্ছে আমার ভগ্নাংশ। তো ভগ্নাংশের উপরে যেটা থাকে তাকে বলা হয় খণ্ডাংশটাকে হচ্ছে আমার লব, খণ্ডাংশ হচ্ছে আমার লব, আর মোট অংশ যেটা সেটা হচ্ছে হর। তাহলে অবশ্যই আমার এক্সিস্টিং যদি প্রকৃত একটা ভগ্নাংশ বের করতে বলি, এখন আপনি একজন মানুষকে বলছেন ভাই আমাকে 7 ভাগের মধ্যে 11 ভাগ দেন। তো ভাই আছে তো 7, আছে হচ্ছে আপনার 7 ভাগ, আছে হচ্ছে আপনার 7 ভাগ, আপনি 7 ভাগের মধ্যে 11 ভাগ কিভাবে চেয়ে বসলেন বলেন? এটা কি প্রকৃত হইতে পারে? এটা কি প্রকৃত কোনো ভগ্নাংশ হইতে পারে? তো যত আছে তার চাইতে তো আপনি বেশি জিনিস চাচ্ছেন, তাহলে এজন্য এটা কিন্তু আপনার প্রকৃত না, এটা হচ্ছে অপ্রকৃত, অবাস্তবের মতো একটা ব্যাপার হচ্ছে। যদিও বাস্তবে, কারণ আপনার একটা জিনিসের একটা গুণ চাচ্ছেন যে ভাই আপনার কাছে যে কয় টাকা আছে তার চাইতে দ্বিগুণ টাকা আমার লাগবে, তার চাইতে 2.5 গুণ টাকা লাগবে, কিন্তু এইটা কিন্তু তখন আর ভগ্নাংশ বলতে পারবেন না। মানে তার মানে ভগ্নাংশ বলতে পারি আমরা, তো ওইটাকে নাম দিয়ে দিছে অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু আমাদের বিভিন্ন সময় ক্যালকুলেশনের ব্যাংকের হিসাব করতে গেলে আমাদের ঋণের মধ্যে থাকি, অ্যাকচুয়ালি টাকা দেখাইতে হচ্ছে বেশি, ওই পরিমাণ আমার কি আছে না, টাকা নাই, তার মানে আমি মাইনাসের মধ্যে আছি। তো দেখেন যখন 7 ভাগের 11 আপনার নিচে কিন্তু মোট তার খণ্ডাংশ, তো আমার মোটটাই খণ্ডাংশের চাইতে কম হয়ে গেছে, তখন এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। একটু বুঝেন ব্যাপারটা। তো এই জন্যই অপ্রকৃত ভগ্নাংশে বলা হচ্ছিল। আরেকটা জিনিস দেখাই আপনাকে, বলছে 7 ভাগের মধ্যে 7 ভাগ, 7 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে মোট ভাগ সংখ্যাও 7, আবার আপনার খণ্ডাংশ, তার মানে 7 ভাগের মধ্যে 7 ভাগ। একটু চিন্তা করেন তো, 7 ভাগের মধ্যে 7 ভাগ মানে তো আপনি পুরাটাই নিয়ে নিচ্ছেন, এটা আবার ভগ্নাংশ, অংশর তো কোনো ব্যাপারই ঘটে নাই, আপনি তো পুরাটাই নিয়ে নিচ্ছেন, কাটলে কিন্তু 1 হয়, আপনি ওই একটা জিনিস পুরো অংশটাই নিয়ে নিচ্ছেন। এজন্য এটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে থাকে না, এটা অপ্রকৃতর মধ্যে চলে যায়, অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে 7/7 বা 2/2 বা 3/3 বা n/n, ধরেন n/n, n একটা সংখ্যা, n/n, এগুলো সব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কখন হবে ভাই? কখন প্রকৃত ভগ্নাংশ হবে? যখন আপনার মোট অংশ নিচেটা বেশি থাকবে, নিচে কি থাকবে? বেশি থাকবে, তার মানে হর অবশ্যই বেশি হইতে হবে। যেমন ধরেন প্রকৃত ভগ্নাংশ, এই যে এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ, 7 ভাগের 4 ভাগ, বা হচ্ছে 2 ভাগের 1 ভাগ, বা হচ্ছে আমার কত, মনে করেন যে 11 ভাগের 9 ভাগ। তখন আপনি তাহলে সংজ্ঞাটা কিভাবে সংজ্ঞায়িত করবেন? আপনি সংজ্ঞায়িত করবেন কিভাবে প্রকৃত ভগ্নাংশের? এই জন্য আমাদের ছোটবেলায় শেখাইছে কি, যে প্রকৃত ভগ্নাংশের জন্য কি হইতে হবে? অবশ্যই নিচে বড় হইতে হবে। তো নিচেরটার নাম আবার ভাই হর, তো আমার তো মনেই থাকে না হর কোনটা লব কোনটা, এটাই তো আমার জ্ঞানজামটা লাগে।
তাহলে হর আর লবের মধ্যেই আমার গ্যাঞ্জামটা লাগতেছে। তাহলে এইটা আবার মনে রাখবো কি করে? তার মানে ছোটবেলায় আমাদেরকে শেখাইছে যে হচ্ছে যে ভগ্নাংশে হর লবের চেয়ে ছোট, নাকি? অবশ্যই না, হর লবের চেয়ে বড়। তো অথবা আপনি কি বলতে পারেন যে ভগ্নাংশে হর লবের চেয়ে বড়, অথবা যদি আপনি লব বলতেন লব হরের চেয়ে ছোট, তাহলে বড়, তাকে হচ্ছে আমার কি বলা হবে? তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে কি তাকে হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ বলা হবে, ভগ্নাংশ। এবার আমাকে বলেন তো আপনি এই হর লব কি? হর হচ্ছে আমার মোট পরিমাণ, নিচে যে মোট থাকে এটা কিন্তু আপনার হর। তাহলে মোট যদি আমার মোট তো বড়ই হইতে হবে বাস্তব অর্থে। যদি আপনাকে বলে 10 ভাগের মধ্যে 3 ভাগ দিতে, তাহলে আপনি দিতে পারবেন। 10 ভাগের মধ্যে 4 ভাগ দিতে আপনি দিতে পারবেন। আর উপরে হচ্ছে আমার খণ্ডাংশ, তাহলে খণ্ডাংশ হচ্ছে আমার কি? লব। তাহলে যদি হর যদি লবের চাইতে বড় হয়, তার মানে নিচে কিন্তু বড়। আর হচ্ছে কি লব যদি ছোট হয়, তাহলে তাকে আমার কি বলা হচ্ছে? প্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে। আর অপ্রকৃত তাহলে কি হবে বলেন? আপনি কিন্তু লিখে নিতে হবে। এখন না লেখেন কিন্তু আপনি লিখে নেন। জীবনে এই সংখ্যা আর অন্য টিচারের বারবার শিখিয়েন না ভাই। আমার চাইতে ভালো অন্য টিচার পড়াইতেই পারে, সেটা বলতেছি না। তো কথা হচ্ছে আপনি যার কাছেই হোক, অন্তত আপনার যতটুকু লাগবে এতটুকু আইডিয়া আপনাকে যে কোনো টিচারই দিয়ে দিবে। কিন্তু আপনি একবার মনোযোগ দিয়ে করবেন, এটা বারবার বিভিন্ন টিচারের কাছে করার দরকার নাই। তাহলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হবে ভাই? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আপনাকে কি বললাম, যে যদি উপরে আর নিচে দুইটা সমান সমান থাকে, যদি সমান সমান থাকে, তাহলে তো আসলে ভগ্নাংশের মধ্যেই পড়তেছে না, ওই পুরাটাই তো হয়ে যাচ্ছে। তাও এটাকে আপনি ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ যদি রূপ দিতে চাই, যেমন 2কে আপনি ভগ্নাংশ রূপ দিবেন, 2কে ভগ্নাংশ যখন রূপ দিতে চাবেন, তখন আপনি লিখতে পারেন ভাই 10/5 লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি লিখতে পারেন 4/2ও লিখতে পারেন কি পারেন না? মানে 2, কারণ আপনাকে কি কাটাকাটি করলে যেন 2 আসে। তো এগুলা প্রত্যেকটাই হচ্ছে আমার কি ভগ্নাংশ আকারে লিখলেন, কিন্তু এই ভগ্নাংশটা তো প্রকৃত না, এটা হচ্ছে অপ্রকৃত। কারণ মোটের চাইতে খণ্ডাংশ বেশি হয়ে গেছে, 5 ভাগের 10 ভাগ, 2 ভাগের 4 ভাগ। এই জন্য এরকম জাতীয়, এবং যদি উপরে নিচে সমান সমান হয়, তখন আমাদের কি হয়? অপ্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে হর হচ্ছে আমার কি? আপনি কি বলতে পারেন? লব ও হর সমান, অথবা লব হরের চেয়ে বড় হলে তাকে, আগে শুরুতে লেখা উচিত ছিল যে ভগ্নাংশের, একটি ভগ্নাংশের, তাহলে তাকে কি বলা হবে? অপ্রকৃত ভগ্নাংশ বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমাকে একটু বলেন তো যে আপনারা ক্লিয়ার কিনা, একটু বলতে হবে, ঠিক আছে? একটু বলতে হবে যে আমাকে একটু বলতে হবে যে হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশ এবং হচ্ছে প্রকৃত বুঝতে পারলেন কিনা। এখন অপ্রকৃতর একটা কিন্তু আপনাকে জিনিস দেখালাম, যে 2 গুণ 2, একটা মানে যে কোনো একটা বড় মানে সংখ্যা, তার মানে 2, 1 হচ্ছে মানে পুরা সম্পূর্ণটুকু, 2 মানে একটা জিনিসের দ্বিগুণ, 3 মানে একটা জিনিসের 3 গুণ। তো একটা জিনিসের আপনি একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা লিখতে পারি, ধরেন আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখলাম, ধরেন 26/11, 26/11। কেন এটা অপ্রকৃত ভাই? কারণ মোট অংশ হচ্ছে 11 আর উপরে আছে হচ্ছে আমার 26। তো 11 ভাগের কি 26 ভাগ হইতে গেলে তো আসলে তার কয়েক গুণ, বুঝেন ব্যাপারটা? তাহলে এটা তো আসলে প্রকৃত হচ্ছে না, কারণ আমার নিচের মোট অংশটা আসলে কি হয়ে যাচ্ছে? খণ্ডাংশের চাইতে বেশি ছোট হয়ে যাচ্ছে। এজন্য এটা ভগ্নাংশ যখন রূপ দিতে যাব, তখন সেটা হয়ে যাচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে নিচে যে 11টার চাইতে এই 26টা কত গুণ বেশি। এটা যদি আমরা 26কে 11 দিয়ে ভাগ দেই, তাহলে 11 দুগুণে 22, অবশিষ্ট থাকতেছে 4। তখন আমরা বুঝতেছি ভাই হাই এই 26 উপরে যে আমি বলছি 11 ভাগের 26 ভাগ, এইটা তো অলরেডি 11-র চাইতে 2 গুণেরও বেশি। তো 11-র চাইতে 2 গুণের কত বেশি? এই যে 11 দিয়ে 26কে ভাগ দিলাম, 2 হচ্ছে আমার ভাগফল 2, আর হচ্ছে অবশিষ্ট আমার কত? 2 গুণ 11 এর 2 গুণ হয়ে
তখন আরো 4 ভাগ থাকতেছে। তো আমার মোট অংশ আসলে কত? মোট অংশ কিন্তু এই যে আমার মোট অংশ কত ভাই? মোট অংশ কিন্তু আমার 11 ভাগ। মোট অংশ কয় ভাগ? মোট অংশ হচ্ছে আমার 11 ভাগ। তাহলে 26, 11 ভাগের 26 ভাগ, তো 11 ভাগের দ্বিগুণ হচ্ছে 22 ভাগ। তো যখন আপনি দ্বিগুণ, দুইটা পূর্ণ আকারে লিখছেন, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা আকারে লিখছেন। কি আকারে লিখছেন? লিখছেন পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা তো বুঝছি, গত ক্লাসে যারা করেছেন তার আগে ক্লাস, পূর্ণ সংখ্যা মানে যার কোনো ভগ্নাংশ নাই বা দশমিক নাই, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে 26 হচ্ছে 11 এর 2 গুণ হয়ে আরো কত অবশিষ্ট আছে? আরো 4 অবশিষ্ট আছে। তার মানে 4 হচ্ছে 4 ভাগ আরো অবশিষ্ট আছে। তাহলে 4টা আমার অবশিষ্ট আছে। এই যে খণ্ডাংশ কিন্তু আমার 4। খণ্ডাংশ কত? খণ্ডাংশ হচ্ছে 4। কারণ হচ্ছে 11 এর কয়টা পূর্ণ অংশ? 2টা পূর্ণ অংশ। 11 2 22। আরো কয়টা খণ্ডাংশ থাকতেছে? আরো 4টা খণ্ডাংশ থাকতেছে। তাহলে 22 আর 4 হচ্ছে 26। আর মোট অংশ কত? 11। তাহলে এই জিনিসটাকে আপনি কি বলতে পারেন? 2 পূর্ণ। দেখেন বলার স্টাইল, 2 পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 4/11। তাহলে 2 পূর্ণ, তার মানে 2 হচ্ছে আপনার পূর্ণ অংশ। 2 পূর্ণ 4/11 অথবা 2 পূর্ণ 11/4। ঠিক আছে? তাহলে এই যে আপনি একটা অপ্রকৃত ভগ্নাংশকে পূর্ণ, এবং এই পার্টটা যখন পূর্ণ তার সাথে যে ভগ্নাংশটা থাকতেছে, এটা কি বলেন তো প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই প্রকৃত। তাহলে এই পূর্ণর সাথে দেখেন যেটা থাকতেছে, এই পার্টটা হচ্ছে আমার প্রকৃত পার্ট, প্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু হয়ে গেল। তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই যে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আপনি পূর্ণ অংশ এবং প্রকৃত ভগ্নাংশর একসাথে কম্বিনেশন আকারে লিখতেছেন, এই রূপটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই রূপটাকে কি বলা হচ্ছে ভাই? এইটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকেই আপনি মিশ্র আকারে রূপ দিতে পারেন কি পারেন না? অথবা যে কোনো মিশ্র ভগ্নাংশকে আপনি অপ্রকৃত আকারে, এই অপ্রকৃত বলতে কি সাধারণ ভগ্নাংশে আপনি আনতে পারেন কি পারেন না? আপনাকে যদি বলা হয় যে বলা হয়েছে যে ভাই 39 বাই হচ্ছে 15, তখন আপনি কি করবেন ভাই? 15 দিয়ে 15 ভাগের 39 ভাগ, তখন 15-এর গুণিতক দিতে থাকেন, অথবা 15 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে 15 2 30, 2 অংশ 2 গুণ। তাহলে এই 2 গুণ আমার 2 ভাগ পুরা পূর্ণ অংশ। তাহলে 15 2 30, আরো কয় ভাগ খণ্ডাংশ থাকতেছে? 9 ভাগ খণ্ডাংশ থাকতেছে। আর নিচে হচ্ছে মোট কত? মোট হচ্ছে 15 হচ্ছে একটা অংশ। তাহলে 2 পূর্ণ 9/15, এইটা হচ্ছে ভাই আমার মিশ্র আকার। এজন্যই দেখেন আপনাকে দেখিয়েছিলাম যে এই যে অপ্রকৃত বা মিশ্র, কারণ অপ্রকৃত ভগ্নাংশকে আপনি মিশ্র আকার দিতে পারেন, মিশ্র আকারে নিয়ে যেতে পারেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন। আমার টিচারেরাও দেখতেছি বুঝতে পারতেছে। ঠিক আছে? সেটা তাহলে কি হচ্ছে? আপনি যে কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশকে আপনি মিশ্র নিয়ে যেতে পারেন। আর যদি আপনি মিশ্র থেকে দেখেন, মিশ্র থেকে যদি আপনি কিসে আসতে চান, সাধারণ আকারে আসতে চান বা অপ্রকৃত আসতে চান, যেটা সাধারণ রূপ, কারণ ভগ্নাংশ মানেই লব বাই হর, মানে খণ্ডাংশ বাই মোট অংশ। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে আমাদের যে হর, তখন আমাদেরকে বলে সবসময়, শুধু বইয়ের ভাষাতেই বলে তো, যে হচ্ছে হরের সাথে পূর্ণ অংশটা গুণ দিতে হবে। কেন গুণ দিতে হবে? কারণ হচ্ছে এই যে আমি তো 15টা মোট অংশ, এই 15-এর কত গুণ উপরের খণ্ডাংশ, সেটাই তো আমি এখানে লিখছিলাম। এটাই তো আমার পূর্ণ অংশ। এজন্য আমি গুণ দিয়ে আবার পূর্বে ফিরে যাচ্ছি। তখন দেখেন 15 2 30, তাহলে হরের সাথে পূর্ণ অংশটা আমি যদি গুণ করি, দিয়ে যদি আমি আমার লবটা যদি আমি এর সাথে যোগ করে দেই, তাহলে হচ্ছে আমার কি উপরের লব পাওয়া যায়। তখন আমাদেরকে ছোটবেলায় শেখাইছে হচ্ছে লব ইকুয়াল মিশ্র থেকে। যখন আমি মিশ্র থেকে আসবো, মানে মিশ্র থেকে যখন আমরা আসবো, তখন লব ইকুয়াল হর গুণন পূর্ণ অংশ যোগ হচ্ছে আমার কি, যোগ হচ্ছে ওই যে প্রকৃত অংশের হচ্ছে আমার লব। ঠিক আছে? এই লবটা কিসের? প্রকৃতের, মানে প্রকৃত অংশের যে লব, এই যে এখানকার যে লবটা, যেমন 4 বা এখানে 9। তাহলে আমাদের কত হবে? 15 2 30 আর 9 হচ্ছে আমার কত? 39, আর নিচে হচ্ছে আমার 15। তো আশা করতেছি যে অন্তত আপনার কাছে এখন এই পার্টটুকু হচ্ছে ক্লিয়ার, যে একটা ভগ্নাংশকে
কেন হচ্ছে আমার কি করা হচ্ছে, একটা ভগ্নাংশকে কেন প্রকৃত বলা হচ্ছে এবং কেন অপ্রকৃত বলা হচ্ছে, এবং অপ্রকৃতটাকে আমরা মিশ্রতে কিভাবে নিয়ে যেতে পারি, এতটুকু আপনার কাছে আশা করছি ক্লিয়ার। এবার হচ্ছে আমরা এই যে ভগ্নাংশটাকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, দেখেন সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানেই ভাই উপর নিচে ভাগ করা থাকবে, খণ্ডাংশ ডিভাইডেড বাই মোট অংশ। সাধারণ ভগ্নাংশ মানেই হচ্ছে উপর নিচে ভাগ করা থাকবে। আর দশমিক মানেই হচ্ছে এই উপর নিচে ভাগ করা। সাপোজ 15কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, তাহলে উপরে মোট হচ্ছে আমার কত, মোট হচ্ছে 10 ভাগ, উপরে আছে কত, 15 ভাগ, মানে অপ্রকৃত একটা ভগ্নাংশ। একে 10 দিয়ে ভাগ করলে দেখেন তো এক ঘর আগে দশমিক চলে আসে, এরকম আমরা জানি। তো এই দশমিকটাকে মানে ভগ্নাংশটাকে দশমিক আকারে লিখতে গেলে 1.5 হয়, এটা হচ্ছে তার দশমিক রূপ। তার মানে এই যেই ভগ্নাংশকেও আপনি দশমিকের রূপে নিয়ে যেতে পারবেন, তার মানে দশমিক নিয়ে যাওয়ার জন্য সরাসরি ভাগটা করে দিতে হবে। কি করে দিতে হবে, পুরো ভাগটা করে দিতে হবে। যেমন ধরেন আমরা যে উদাহরণগুলো নিয়েছি, যেমন 39/15, তখন আপনি কি করবেন দেখেন তো, আমাদের সাধারণ ভগ্নাংশ আসলে হয়ে গেছে, এখানে সাধারণ ভগ্নাংশ শেখার কথা ছিল। তো হচ্ছে আমাদের এখানে ধরেন কি হয়ে যাচ্ছে, 39 বাই মনে করেন 15 নিয়েছি। তার মানে আসলে কি বোঝাচ্ছে, আসলে হচ্ছে আমার মোট অংশ হচ্ছে 15, আর হচ্ছে এই আমার খণ্ডাংশই হয়ে গেছে তার চাইতে বেশি 39, এই জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো 39টা আসলে এই 15 কত গুণ, তার মানে 39টা 15 কত গুণ, তার মানে কাটাকাটি করলে আমার ওই গুণটা বের হবে। কারণ এটা মানে কি, আমরা কিন্তু আবার ভগ্নাংশকে কি এই টান দিয়ে ভাগ করাও বুঝাই, যে উপরেরটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরের সংখ্যাটাকে নিচেরটা দিয়ে ভাগ। তাহলে ভাগ যদি করে দেন, তাহলে 15 দুগুণ 30, 9 আছে। তো ভাই 15 দিয়ে 9কে কি ভাগ করা যায়, যায় না। যেহেতু ছোট জিনিস, বড় জিনিস দিয়ে তো ছোট এটা ভাগ করা যায় না, তো আমি একটা শূন্য নিতে পারি। তো শূন্য নিতে পারি, তার একটা শর্ত আছে, শূন্য নিতে গেলে ভাগ ফলে আমার কি পয়েন্ট নিতে হবে, একটা পয়েন্ট, দশমিক। তাহলে পয়েন্ট যখন নিছি, এবার 6 15 90। তাহলে আমি যে এই যে 39/15 এটাকে কিন্তু বলতে পারি 2.6। তাহলে এইটাও হচ্ছে আমার কি, এটাও হচ্ছে ভগ্নাংশ, এটাও হচ্ছে ভগ্নাংশ। এই 2.6 39/15 এটাকে বলবো হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ, এইটা হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ। আর এইটাকে একদম ভাগ করে দিয়ে যে দশমিক চলে আসতেছে, তাকে বলবো হচ্ছে আমরা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, আশা করি বুঝতে পারতেছেন। তবে বুঝতে পারতেছেন কি পারতেছেন না, এটা কিন্তু আপনাকে জানাতে হবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন কি পারতেছেন না, এটা কিন্তু জানাতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না। তো সাধারণ ভগ্নাংশের এটা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ আসলে আবার দুইটা ভাগ হয়, দশমিক ভগ্নাংশ আবার দুইটা ভাগ হয়। একটা হচ্ছে আপনার দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে সসীম দশমিক, এটা নিয়ে আসলে জ্ঞানজামটা নাই। একটা হচ্ছে কি সসীম, একটা হচ্ছে আপনার সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক। তা সসীম মানে কি, মানে এর শেষ আছে, ঠিক আছে, এটাকে শেষ আমরা দেখতে পাই। সাপোজ ধরেন 1.5, 1.5 গুণ, বা হচ্ছে আমার 2.5 গুণ, বা আমরা বলতে পারি যে 1.753256, বা আরো, মানে আমার শেষটা বুঝতে পারতেছি। এটা হচ্ছে সসীম, এটা হচ্ছে আমার কি সসীম দশমিক। আপনাকে কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু ফুল পার্টটা আছে মূলদের মধ্যে। কারণ আপনাকে কিন্তু সামনের ক্লাসে আমি কিন্তু নিয়ে চলে যাবো মূলদে, সামনের ক্লাসটা, আগামী ক্লাসটা কিন্তু মূলদ নিয়ে হবে। তো একটু কিন্তু মাথায় রাখবেন, এই পাশে অমূলদে কিন্তু লিখেছিলাম অসীম অনাবৃত্ত, এই পাশে দেখেন এখানে লেখা আছে অসীম আবৃত্ত। তো আমার অসীম, এই যে দশমিকগুলো আমার অসীম পর্যন্ত যাইতে পারে। তো অসীম পর্যন্ত যাইতে পারে, ওই অসীম পর্যন্ত যাচ্ছে, ওটাকে দুইটা ক্যাটাগরি করা হয়। একটা হচ্ছে অসীম আবৃত্ত, আর আরেকটা হচ্ছে আমার অসীম অনাবৃত্ত। তো অসীম আবৃত্ত আর অসীম অনাবৃত্ত, আজকে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। তো অসীম আবৃত্ত আর অসীম অনাবৃত্ত যদি চিন্তা করেন, সসীম দশমিক তো বুঝতেই পারতেছেন যে পয়েন্টের পরে আমার নির্দিষ্ট সংখ্যক, মানে শেষ পর্যন্ত যে কয়টা পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে এটা আপনি জানেন, এটা হচ্ছে সসীম। যে পয়েন্টের পরে, দশমিকের পরে, এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। তো এই পয়েন্টের পরে কয়টা আপনার অঙ্ক আছে বা কয়টা আপনার ডিজিট আছে, এটা আপনি জানতে পারেন, এই জন্য এটা সসীম।
এটা সসীম। আর অসীম যদি হয় তাহলে কিন্তু আপনি জানবেন না। যেমন অসীমের যদি আমরা একটা দেখি, যে ধরেন 10কে আপনি 3 দিয়ে ভাগ করছেন, তো এই ভাগ তো ভাই শেষ হওয়ার ভাগ না, কারণ আপনি ভাগ করতেই থাকবেন 3.3333333, এইটা অসীম পর্যন্ত আসতেই থাকবে, ঠিক আছে। আবার ধরেন 100কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলে 33.333333 এই ডট 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 আসতেই থাকবে, কোনোদিন শেষ হবে না, তো অসীম পর্যন্ত যাচ্ছে। তো এই যে আমাদের কিন্তু এখানে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু এই দশমিক ভগ্নাংশের মধ্যে একটা সসীম দশমিক আর একটা কিন্তু অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত যেটা বারবার ঘটতে থাকবে, বা এইটাকে আমাদের সহজ বাংলায় বলে যে হচ্ছে পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে পৌনঃপুনিক জিনিসটা কি? বারবার 3 হচ্ছে, তো এইটাকে আপনি লিখতে পারেন কিভাবে, 3 পয়েন্ট, এই বারবার 3 আবার ডট ডট দেওয়ার চাইতে আপনি 3-এর উপর একটা ফুটা দিয়ে দিবেন, তো এই ফোঁটাকে বলা হয় হচ্ছে আবৃত্ত, ঠিক আছে। তাহলে 3.3 আবৃত্ত বা 3 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। কোন ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে 3.3-এর উপর এরকম বার দেওয়া থাকে, তখন আপনার বুঝে নিতে হবে এটা হচ্ছে পৌনঃপুনিক। তার মানে অ্যাকচুয়ালি এটা 3.333 ডট 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 এর হচ্ছে আমি এটাকে সংক্ষিপ্ত আকারে লিখেছি। তো এই জাতীয় যে ভ্যালুগুলো থাকে দেখেন তো, এগুলা কই থেকে আসছে? একটা ভগ্নাংশ রূপ থেকে কিন্তু এই জিনিসগুলো আসে, একটা ভগ্নাংশ রূপ থেকে আসে। তো একে আমরা ভগ্নাংশ রূপ দিতে পারি, আর যাদেরকে ভগ্নাংশ রূপ দিতে পারে এবং নিচে আসলে নট ইকুয়াল 0, সেইগুলাকে আসলে কি বলা হয় ভাই? সেগুলাকে আসলে মূলদ সংখ্যা বলা হয়, সেগুলাকে মূলদ সংখ্যা। আমরা কিন্তু মূলদেরই প্রকারভেদের মধ্যে একদম নিচের শাখা প্রশাখা একদম পাতাতে আছি, একদম কি একদম সর্বনিম্ন স্তরে আছি। তো দেখেন আমাদের যে ব্যাপারটা আসে ম্যাথ, এখান থেকে যেটা আসে এইটাকে তখন আপনি বলবেন 33.3 তার উপরে পৌনঃপুনিক। তো আপনি বুঝতে পারলেন দশমিক ভগ্নাংশের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম আবৃত্ত, মানে পৌনঃপুনিক থাকবে। তো পরীক্ষায় পৌনঃপুনিক থেকে ম্যাথ আসবে কোন মানে কিভাবে, এবং এইটার আমরা সলভ আসলে কিভাবে করব, সেইটা হচ্ছে আজকের ক্লাসে আপনাদেরকে এক্সট্রা পড়িয়ে দিব। মানে এইটা হচ্ছে আজকের ক্লাসের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু সংখ্যার উপরে অনেকগুলো ক্লাস হবে, মানে সংখ্যাকে একদম ভেজে ফেলবো, বুঝতে পারছেন? সংখ্যাকে একদম ভেজে ফেলবো আমরা। এবং আমি যেটাতে পড়াচ্ছি এটা আসলে কোনো বইয়ের সাথে মিলবে না, কারণ আমি আপনাকে শ্রেণী বিভাগ করে একটা অংশ থেকে যাচ্ছি উপর দিকে, পুরোটাই আগে সংখ্যা, কত প্রকারের সংখ্যা রয়েছে, তারপরে তাদের বিভিন্ন ক্যালকুলেশন দেখব। যেমন আমাদের একটা ক্লাসে আমরা দেখব এই ভগ্নাংশের যে ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করব, তারপরে ভগ্নাংশের মধ্যে ছোট বড় কিভাবে করব, এগুলো কিন্তু আমাদের মাল্টিপল ক্লাস হবে ভগ্নাংশের উপরেই। কিন্তু আগে আমার সংখ্যাগুলো কত রকমের হয় এটা আমার চিনতে পারাটাই হচ্ছে গণিতের মূল ফাউন্ডেশন। কারণ সংখ্যার মধ্যে যখন আপনার ঝামেলা থাকে তখন আপনার ভীতি কিন্তু পুরো গণিতের মধ্যে ঢুকে যাবে। সংখ্যার মধ্যে যদি আপনার ভীতি থাকে ভাই, আপনার সংখ্যা যদি ক্লিয়ার না থাকে, তাহলে এইটা পুরা গণিতের উপর প্রভাব ফেলবে, যে পুরা গণিতই আপনার কাছে বিভিন্ন জায়গায়, যে কারণ যাদের ভগ্নাংশে সমস্যা তাদের গণিতে যদি ভাই প্রশ্নে যদি ভগ্নাংশ আকারে দেওয়া থাকে 2/5 বা 35/29, তখনই আপনার ভয় ধরে যায় যে এই ম্যাথটা অনেক কঠিন হবে। এজন্য আপনার সংখ্যাটা ক্লিয়ার হইতে হবে। যেমন ধরেন আপনি আবৃত্ত বুঝলেন, এই আবৃত্ত থাকবে যেমন 3.3 উপর হচ্ছে আবৃত্ত, বা হচ্ছে 3.3 পৌনঃপুনিক, এইটাকে বলবে একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এইটা হচ্ছে আপনার প্রশ্ন থাকবে, প্রকাশ করো, এইটা হচ্ছে আপনার কি থাকবে? প্রশ্ন থাকবে হচ্ছে আপনার এইটা। তো এইটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে হচ্ছে আপনার কি প্রকাশ করব, অথবা আপনার কাছে প্রশ্ন থাকতে পারে 32.1352, এই 5-এর উপরেও পৌনঃপুনিক, 2-এর উপরেও পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। যদি এত কঠিনটা দিবেন, আমি আপনাকে একটা কঠিন শিখে যেন আপনার সবগুলাই সহজ লাগে, তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ধরেন এরকম একটা প্রশ্ন দিয়ে দিছে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমরা কিভাবে করব? প্রকাশ করো। তো যদি প্রশ্ন আসা, একটা প্রশ্ন আমি একটু দেখাই। ধরেন আসা প্রশ্ন এরকম কিরকম আসে, বিসিএস এ ধরেন একটা প্রশ্ন আসছে, বিসিএস একটা প্রশ্ন আসছে যে 0.47, 0 হচ্ছে আমার 47, 7-এর উপরে হচ্ছে পৌনঃপুনিক আছে, একে হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা লাগবে।
এইটা হচ্ছে আপনার প্রশ্ন আসছে একটা বিসিএস এ, 32তম বিসিএস এ, ভগ্নাংশে প্রকাশ করো। বা আরো প্রশ্ন আসছে, ধরেন আমাদের সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন আসতে দেখা গেছে, বা অন্য জায়গাতে মানে ছোট একটা সংখ্যা দেয়, 2টার একটা সংখ্যা দেয়, বা সর্বোচ্চ 3টার একটা সংখ্যা দেয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে শেখাবো, দেখেন যে আপনারা প্রত্যেকটাই পারবেন। ক্লাসের হচ্ছে ম্যাথ শেখাটাই হচ্ছে বড় জিনিস। যে চ্যালেঞ্জ হচ্ছে, আপনি মেন চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার ধৈর্য ধরে ক্লাসটা করতেছেন কিনা, বা নোট করতেছেন কিনা। শুধু ক্লাস দেখে গেলেও আর হবে না, নোট করতেছেন। যেমন ধরেন ক্লাসের শুরুতে অডিয়েন্স অনেক, এর মাঝে থেকে যারা আসলে মনে করছে যে গণিত পড়াচ্ছে একটু পড়ি দিয়ে, আসলে কি যখন দেখছি যে নোট করা লাগবে না, এখন আমার নোট করতে ভালো লাগছে না, থাক এখন আমি অন্য কাজ করি, এক গণিত ক্লাসটা করব না, তো ক্লাসের সংখ্যা কিন্তু কমে গেছে, মানে অডিয়েন্স কিন্তু কমে যাবে, এটাই স্বাভাবিক। তো তার মানে গণিতের ক্লাসে অবশ্যই আপনাকে নোট করতে হবে। আর নোট না করে পড়লে আপনার একটা টাইম স্পেন্ড করা হচ্ছে, প্রপার স্পেন্ডও না, মানে মানে আপনি একটা হচ্ছে সময়টাকে আসলে যথাযথভাবে খরচ করতেছেন না। তো বলবো যে আপনারা একটু কষ্ট করে হলেও নোট করে পড়েন। ক্লাসটি যারা এখনো শেয়ার করেনি, আপনারা সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আমি চাচ্ছি যে ক্লাসগুলো সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে যাক। আমি চাচ্ছি ক্লাসটা সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে যাক। আচ্ছা, এবার দেখেন আমরা যদি এটা করি, আমরা যদি এটা করতে যাই, করার সিস্টেমটা কি আগে প্রথমে এটা দেখাই। আচ্ছা, ওইটা আমরা পরে আসতেছি, আগে মূল জিনিসটা দেখি। দেখেন মূল, আমরা একটা প্রোটিন মানে মেন জিনিসটাকে সুন্দর করে যখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, তাহলে সাধারণ ভগ্নাংশ মানে উপর বাই নিচ, মানে উপরে কি থাকে খণ্ডাংশ যেটাকে আমরা লব বলি, আর নিচে থাকে মোট অংশ যেটাকে হর বলি। তো আপনি যে কোনো একটা আগে কাজ করতে পারেন। ধরেন আপনি কাজ করবেন কিসের ভাই, আপনি কাজ করবেন হচ্ছে হরের কাজ আগে করব, মানে নিচে মোট অংশের কাজটা আগে করবেন, মানে নিচে মোট অংশের কাজ আগে করবেন। ঠিক আছে, মোট অংশের আগে যখন কাজ করবেন, তার মানে এটা কিন্তু হর, এটা হচ্ছে আমার কি হর। আচ্ছা, যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, দেখেন মনোযোগ দেন, যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেটা সংখ্যাটা গুণে নেবেন। সংখ্যা আসলে বলা ঠিক হচ্ছে না, যে কয়টা অঙ্কের উপরে, ডিজিটের উপরে, যে কয়টা ডিজিটের উপর পৌনঃপুনিক আছে, কয়টা ডিজিটের উপর পৌনঃপুনিক আছে ভাই, 2টা। সো 2টা 9 দিলেন, মানে একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 দিবেন, 2টা পৌনঃপুনিকের জন্য 2টা 9 দিবেন। এবারে আসেন, যদি এরকম থাকতো 32.1352, এই 3 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপর পৌনঃপুনিক, মাঝেরটা ফাঁকা, তাহলে বুঝতে হবে মাঝেরটার উপরেও পৌনঃপুনিক আছে। তখন কিন্তু আপনি ডিজিট গুনবেন 3টা। আমি আরেকবারও বলতেছি, নোট ডাউন করে নেন নিজের নোটে, যে হচ্ছে যদি আমার ইনকেস প্রশ্নে আমার 3টা বা আরো ভিতরে একটা ফাঁকা দিয়ে এখানে একটা ডিজিটের উপরে, তো আপনার শুরুর পৌনঃপুনিক এবং শেষের পৌনঃপুনিক সহ ভিতরের সংখ্যাগুলাও, আপনার ভিতরের অঙ্কগুলা, ভিতরের ডিজিটগুলাও আসলে পৌনঃপুনিকের আওতায় পড়বে। তাহলে এখানে পৌনঃপুনিক কয়টা, এখানে কিন্তু পৌনঃপুনিক হচ্ছে 3টা অঙ্কের উপরে আছে, 3, 5 আর হচ্ছে 2। ঠিক আছে, কারণ ভিতরের পৌনঃপুনিকগুলা উজ্জ্বল রাখা হয়, এগুলা দেওয়া হয় না। এবারে আসেন, তাহলে কি বললাম, প্রত্যেকটা পৌনঃপুনিকের জন্য একটা করে 9। তাহলে আমার প্রশ্নে পৌনঃপুনিক আছে কয়টা, 2টা, 5 আর 2, 2টা 9। হরের কাজ শেষ হয় নাই, হরের কাজ কি হয় নাই, শেষ হয় নাই। হরের প্রথম কাজটা করলাম, পৌনঃপুনিক কয়টা আছে সেই কয়টা 9 হবে। এরপরে এই যে দশমিক যে আছে, পয়েন্ট যে আছে, পয়েন্টটা ডান সাইডে চলে যাবেন। পয়েন্টের ডান সাইডে যেখানে আমার পৌনঃপুনিকটা আছে, ওখানে পৌনঃপুনিক বাদ দিয়ে, মানে আবৃত্ত তো 2টা, আবৃত্ত বাদে যে কয়টা আছে সেটাকে আবৃত্ত বাদের গুলা বলা হয় অনাবৃত্ত। তাহলে অনাবৃত্ত অঙ্ক কয়টা আছে ভাই, এখানে অনাবৃত্ত আছে 2টা, 1 আর 3। অনাবৃত্ত কয়টা আছে, আবৃত্ত অংশের জন্য আবৃত্ত যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টা 9, আর অনাবৃত্ত যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টা 0। অনাবৃত্ত অঙ্ক আছে এখানে 2টা, একটা হচ্ছে আমার 1 আর একটা হচ্ছে 3, তাহলে সেই কয়টা 0। তাহলে কি বললাম, 1 নাম্বার পয়েন্ট, আবৃত্ত অঙ্কের জন্য, তাহলে আবৃত্ত অঙ্ক যতটি, আবৃত্ত অঙ্ক যতটি ততটি 9। 2 নাম্বার, এটা হচ্ছে হরের কাজ, হরের জন্য হরে এটা হবে আবৃত্ত অঙ্ক যতটি ততটি 9, অনাবৃত্ত অঙ্ক যতটি
ততটি শূন্য। এই শূন্য কিসে হবে? ব্র্যাকেট 9 এর ডানে হবে। তাহলে আবৃত্ত আছে কয়টা? আবৃত্ত আছে দুইটা, দুইটা 9। অনাবৃত্ত আছে কয়টা? অনাবৃত্ত আছে হচ্ছে আপনার দুইটা অঙ্ক, দুইটা শূন্য। আর এবার আসেন লবের জন্য। লবের, তাহলে লবে কি ঘটনা ঘটতেছে? লবে হচ্ছে আপনি চোখ বন্ধ করে যা আছে সব লিখবেন। দেখেন, চোখ বন্ধ করে যা আছে সব লিখবেন। তার মানে 32 পয়েন্ট ছিল 1 3 5 2, কিন্তু কোনো পয়েন্ট কোনো ফোটামোটা দেওয়া যাবে না ভাই। ফোটামোটা ছাড়া লিখে ফেলবেন একদম, ঠিক আছে? তার মানে ফোটামোটা ছাড়া লিখতে গেলে আমার 32 তারপরে 1 3 5 2, ব্যাপারটা বুঝেন। আপনি এই দশমিক আবৃত্ত সব বাদ দিয়ে লিখে ফেলবেন। তার মানে মূল ডিজিটগুলো লিখে ফেলবেন। কোথায় পয়েন্ট আছে না আছে এগুলো আপনি কেয়ার করবেন না, ধরাই কেয়ার। এরপরে আপনি যেটা করবেন, তারপরে হচ্ছে এই আবৃত্ত বাদ দিয়ে যা আছে সব লিখে দিবেন। আবৃত্ত বাদ দিয়ে আছে 3 2 1 3, কোনো পয়েন্ট লেখা যাবে না, কোনো পয়েন্ট লেখা যাবে না, কোথাও কোনো পয়েন্ট হবে না। তাহলে হবে হচ্ছে 3 2 1 3। এখন উপরেরটা থেকে এটা বিয়োগ দিয়ে দিবেন, যেটা থাকবে সেটা হচ্ছে আনসার। কাটাকাটি যতদূর যাবে, এরকম বড় জিনিস আপনাকে কিন্তু দিবে না। যেমন পরীক্ষা আসছে এইটা, পরীক্ষা আসছে কি? পরীক্ষা আসছে এইটা, ঠিক আছে? তাহলে এইটা বিশেষ পরীক্ষা আসছে, আপনি কি করবেন? আপনি নিচে যে কয়টা আবৃত্ত আছে সে কয়টা 9, চোখ বন্ধ করে। এবার অনাবৃত্ত, তার মানে অনাবৃত্ত মানে দশমিকের ডানে অনাবৃত্ত আছে কি? একটা 4, তাহলে একটা 0। এবারে কোনো পয়েন্ট কিচ্ছু দেখবো না, যা ডিজিট আছে সব লিখে ফেলবো। এরপরে আবৃত্ত ছাড়া যা আছে সেটা বিয়োগ করে দিব। তাহলে 47 থেকে 4 বিয়োগ, তাহলে 47 থেকে 4 বিয়োগ দিলে কত হয় আমার? 43। আর নিচে হচ্ছে 90, আর নিচে হচ্ছে কি আমার 90। আনসার হচ্ছে আমার 43/90। বুঝতে পারতেছেন কিনা? আনসার হচ্ছে আমার কত? আনসার হচ্ছে আমার 43 হচ্ছে আমার, দেখছেন অবস্থা? তার মানে বাংলা আর ইংরেজি মিক্স করে ফেলছি। 43 হচ্ছে আমার 90। এবারে আসেন তো ভাই, এই যে এইটা 3.3, এইটার যদি আমরা করতে যাই, তাহলে নিচে কয়টার উপরে ভাই আবৃত্ত আছে? একটা, তাহলে একটা 9। এবার অনাবৃত্ত কয়টা আছে? ভাই পয়েন্টের পরে তো আর কোনো অনাবৃত্ত নাই, মানে হচ্ছে পয়েন্টের পরে শুধু একটাই আছে, একটাই আবৃত্ত। তাহলে এটাতে আর কোনো শূন্য টূন্য বসবে না, বা শূন্য বসায় ফেলেন না। উড়ে আসে ম্যাথে কোনো কিছু অবাস্তব অলিক কোনো কিছু জিনিস ম্যাথের মধ্যে হয় না। ম্যাথে হচ্ছে ফর্মুলা মেনটেন করা হয়। সো আপনি মনে হইলেন যে শূন্য ছাড়া কেমন লাগতেছে, একটা দিয়েই দেয়, এইরকম চিন্তা ভুলেও করিয়েন না। তাহলে শুধুমাত্র 9। আর হচ্ছে উপরে কি হবে ভাই? উপরে হবে পয়েন্ট একদম ছাড়া, একদম লিখে ফেলবেন। তার মানে 3 আর 3 মাইনাস হবে এই আবৃত্ত ছাড়া যেটা আছে সেটা বিয়োগ। তার মানে হচ্ছে আমার কি হবে? 33 থেকে 3 বিয়োগ। এখন বাম দিকে আসতেছি, স্বাভাবিকভাবে ডান দিকে যাই, বাম দিকে আসতেছি। 33 থেকে 3 বিয়োগ দিলে 30, আর হচ্ছে 9। এবার 30 কেও আমার 3 দিয়ে কাটে, 9 কেও 3 দিয়ে কাটে। 3 10 30, 9 কে কাটলে হচ্ছে আমার 3 3 9, তাহলে হচ্ছে কত? 10/3। এবার একটু চিন্তা করে দেখেন, এই দেখেন 10/3, 10/3ই হচ্ছে আমার 3.333333। দেখছে? বুঝতে পারতেছেন? সো 10/3, এইটাই হচ্ছে আপনার আনসার, এটাই হচ্ছে আপনার আনসার। তাহলে হচ্ছে বুঝতে পারতেছেন কি না? সবাই তো বোবাদের ক্লাস নিচ্ছে মনে হচ্ছে। একটু বলবেন যে বুঝতে পারছেন কি না, অন্তত এইটা বুঝতে পারতেছেন কিনা। সাধারণ ভগ্নাংশে আপনার হরের কাজ কি হবে? আবৃত্ত যে কয়টা অঙ্ক থাকবে, আবৃত্ত যতটি আবৃত্ত থাকবে ততটি হচ্ছে 9। দুই জায়গাতে দুই রকম বানান লিখছি। এটা হচ্ছে গণিত টিচারদের হচ্ছে, এইটাই হচ্ছে একটা স্ট্র্যাটেজি। হয় এখানে ভুল, না হয় এখানে ভুল। দেখছেন এখানে তয়ও কাট দিছি। আচ্ছা, আমি ওই সময় খেয়াল করি নাই, লিখে বলছি ঝুলে আর কি। দেখেন আবৃত্ত অঙ্ক যতটি ততটি হচ্ছে 9, অনাবৃত্ত অঙ্ক যতটি ততটি হচ্ছে 0। এই 0টা হবে 9 গুলার ডানে। আর হরে কি হবে? হরের দেখেন লিখি নাই, একটু আপনি লিখে নেন। হরে হচ্ছে কোনো ধরনের সকল পয়েন্ট গুলা বাদ দিয়ে ঢালাও পুরা সংখ্যাটা লিখে ফেলবো। তার মানে সব আসবে, পয়েন্টের আগে পরে আবৃত্ত অনাবৃত্ত সব আসবে, পুরাটা লিখে ফেলবো। প্রথমে কি করব ভাই? লবে কি করব? দেখেন পয়েন্টের আগে পরে আবৃত্ত অনাবৃত্ত সব লিখবো। তার মানে এই যে 3 2 1 3 5 2 সব লিখবো, মাইনাস কি হবে? এই আবৃত্তগুলা বাদ দিয়ে যা থাকবে সব। তার মানে আবৃত্ত 32 13 বিয়োগ। তো এইটার আমরা প্র্যাকটিস দেখেন
0.47, এইটাতে আমরা যখন করব তো একটা আবৃত আছে, একটার জন্য একটা নয়। তো অনাবৃত কয়টা আছে? পয়েন্টের পরে যে ডিজিটগুলো আসলে আবৃত ছাড়া সেগুলোকে অনাবৃত বলা হয়। কয়টা আছে? একটা শূন্য। উপরে আমার সব কিছু সকল পয়েন্ট বাদ দিয়ে সকল পয়েন্টগুলোকে উপেক্ষা করে, ঠিক আছে, সকল পয়েন্টগুলোকে উপেক্ষা করে আপনি কি করবেন? সব পুরা সংখ্যাটা লিখে ফেলবেন। তাহলে 47 মাইনাস কি হবে? এই আবৃতটা বাদ দিয়ে যা থাকবে সেটা বিয়োগ। তাহলে আবৃত বাদ দিলে শুধু 4 থাকে, 4 বিয়োগ করছেন। ক্যালকুলেশন করে কাটাকাটি এখানে কিন্তু যায় না, এই জন্য কাটি নাই। কিন্তু এখানে কিন্তু কাটাকাটি যায়, এখানে কিন্তু কাটাকাটি গেছে জন্য কাটছি। তাহলে আপনাকে কিন্তু বলছি, আপনাকে কি বলা হয়েছে যে ভাই আপনি কাটাকাটি কিন্তু করবেন, আপনি কাটাকাটি করবেন, যতটুকু পর্যন্ত আপনি কাটাকাটি করতে পারেন ততটুকু কাটাকাটি করবেন। বুঝতে পেরেছেন আশা করি। আজকের ক্লাস পরে আপনার কাজ কি হবে? আপনার কি বাসায় কোনো পড়ার দরকার আছে? অবশ্যই বাসায় পড়ার দরকার আছে ভাই, অবশ্যই বাসায় পড়ার দরকার আছে। আপনার কাছে যে বইটাই থাকুক না কেন, আপনি এই যে পড়ছেন অবশ্যই নোট করবেন। আমি যা পড়াইছি বই থেকে এক্সাম্পল কি করবেন? প্র্যাকটিস করবেন। এবার একটু বলি, আপনার কাছে কোনো জবের বই নাই, তাহলে কি আপনার এই পড়াটা শেখাটা কি সাস্টেন করবে না? অবশ্যই করবে। আপনি আমার ক্লাস যারা করতেছেন বাজার থেকে একটা বই কিনে নেন, যে কোনো রকমের বই, একটা যে কোনো খাতা কিনে নেন, ওই খাতাতে অন্তত আমার জিনিসগুলো আপনি লিখে রাখেন। কারণ ধরে নেন আপনি ফার্স্ট ইয়ারে পড়তেছেন, বা অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, বা থার্ড ইয়ারে পড়েন, আপনি সরাসরি জবের প্রস্তুতি নিচ্ছেন না, কিন্তু আপনি অবসরে আছেন, আপনি আমার এগুলো কি বেসিকগুলো শিখে রাখেন। এই জিনিসগুলো কিন্তু আমরা ধরেন কোনোটা ক্লাস 6-এ শিখছি, কোনোটা 7-এ, কোনোটা 8-এ, কোনোটা 9-এ, কোনোটা 10-এ, ওই জিনিসগুলোই আবার তখন ফাঁকিবাজি করে আসছি, এখন পড়তে হবে বা গোছানো লাগবে। সো একটু গুছায় রাখেন, যখন জবের প্রস্তুতি হবে আপনারা কোথাও ছোটাছুটি করা লাগবে না। আপনি নিজের নোট দেখবেন, সংখ্যা চ্যাপ্টারে চলে যাবেন, সংখ্যা চ্যাপ্টারে যত এক্সাম্পল আছে করে ফেলবেন, ওই চ্যাপ্টার ক্লোজ। জীবনে ম্যাথ বেশিবার শেখার দরকার হয় না। তো ক্লাস শেষ করছি এখানেই। ক্লাস আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, মন্তব্য করবেন। এবং ক্লাস কিন্তু সংখ্যার উপরে নিয়ে ফেলছি কয়টা ভাই? 4টা। সংখ্যা নিয়েছি কয়টা? 4টা ক্লাস নিছি। সো যারা আজকের ক্লাসটি নতুন করেছেন তাদেরকে বলবো প্রথম 3টা ক্লাসে করে আসেন, দেখবেন মজা পাবেন, এবং প্রতিদিন লাইভ করার চেষ্টা করবেন। এবং শেষে যে ক্লাসটা সকলের উদ্দেশ্যে, যত মানুষের আপনাদের পরিচিত যে জবের গ্রুপগুলোতেও আপনারা পোস্ট করবেন, কারণ জব প্রার্থীদের কাছে বিনামূল্যে পৌঁছে যাক আমাদের সেবা, এটাই আমি চাচ্ছি। আমি টার্গেট নিয়েছি অন্তত প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে ফ্রিতে সবাইকে পড়াবো। এরপরে কোর্সের হিসাব, কোর্স তো চলবে, ধরেন প্যারালাল আমি কোর্স চালাচ্ছি, ওইটা চলবে, কিন্তু অধ্যায় ভিত্তিক ফ্রি ক্লাস ইনশাল্লাহ নিব, এরকম একটা নিয়ত আছে। এখন দোয়া করবেন অবশ্যই যেন সুস্থ থাকি এবং আপনাদেরকে ফ্রিতে অন্তত এই সেবাটা যেন দিয়ে যেতে পারি। তো ক্লাস সকলেই শেয়ার করে দিবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।